বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বিশ্ব মহামারী করোনায় আমাদের সরকার কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসে আমি খুঁটাখালী উচ্চ বিদ্যালয়ের, তোমরা জানোই, এস.এম. মঞ্জুর আলম স্যার তোমাদেরকে হিসাব বিজ্ঞান পড়াই। আজকে আমাদের নির্ধারিত পাঠ্য বিষয় হচ্ছে হিসাব। হিসাব আমরা নবম দশম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে হিসাবটা পড়ে থাকি। তোমাদেরকে পূর্বের যে অধ্যায়গুলো রয়েছে সেখানে আমরা হিসাব বিজ্ঞানের কিছু বিষয় সম্পর্কে আমাদের ধারণা আছে। এই পর্যায়ে আমি তোমাদেরকে হিসাব বিষয়টি দেখাচ্ছি। হিসাব কি? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণের জন্য সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী প্রত্যেক হিসাব খাতের নির্দিষ্ট সময় অন্তর মোট ও নিট পরিমাণ নির্ণয় করার পদ্ধতি হিসাব। হিসাবকে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট একটা ছক ব্যবহার করা হয়। এখানে আমাদের দুটি ছক ব্যবহৃত হয়ে থাকে, একটা হচ্ছে টি ছক আর একটা চলমান জেড ছক। টি ছকে ছকটা হচ্ছে, ছকের নকশাটা আমরা একটু দেখে নিই। এখানে দেখা যাচ্ছে টি ছকের মধ্যখানে হিসাবের নাম বা শিরোনাম, হিসাবের কোড নং, তারপরে এদিকে রয়েছে ডেবিট, এদিকে রয়েছে ক্রেডিট। এদিকে টি ছকের মধ্যে দুইটিকেই টাকার ঘর রয়েছে, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ওদিকেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আমাদের এই ছকটি অবশ্যই দেখতে হবে এবং অনুসরণ করতে হবে। চলমান জের ছক, চলমান জের ছকে দেখা যাচ্ছে হিসাবের কোড নং একদম উপরেই কোণের মধ্যে আছে, তারপর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারপর একটা উদ্বৃত্ত বা জের বলে আবার দুইটা করে রয়েছে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। আমরা এই দুটি ছকের মাধ্যমে হিসাবটাকে উপস্থাপন করে থাকি। এখন আসো, হিসাবের মধ্যে হিসাব কয় শ্রেণীর হিসাব রয়েছে? আমাদের হিসাবকে শ্রেণীবিভাগ করলে 5 ধরনের হিসাব দেখতে পাচ্ছি। প্রথমে আসো সম্পদ বা অ্যাসেটস, তারপরে রয়েছে দায়, লায়াবিলিটিস, মালিকানা সত্ত্ব, ওনার্স ইকুইটি অথবা ইকুইটি, আয়, রেভিনিউ, ব্যয়, এক্সপেন্সেস। আমাদের মোট হিসাবকে এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। এখন হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে নিয়ম রয়েছে আমি সংক্ষেপে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। অবশ্যই তোমাদের খাতা কলম রেডি আছে, আমি এটা আশা করছি। প্রথমে আসো, একদিকে আমি ডেবিটকে নির্ণয় করেছি, অন্যদিকে ক্রেডিট। ডেবিট দিকে কোনগুলো হবে? প্রথমে আমরা ওই যে শিখে আসলাম আমরা হিসাবের শ্রেণী বিভাগ। হিসাবের শ্রেণী বিভাগের মধ্যে আমরা 5টা শ্রেণী দেখতে পাচ্ছি। একটা সম্পদ বা অ্যাসেটস, দায়, লায়াবিলিটিস, মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটি, আয়, রেভিনিউ, ব্যয়, এক্সপেন্সেস। এই 5টা হিসাব কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে? যখন আমরা সম্পদ বৃদ্ধি করি বা বৃদ্ধি পাই তখন ডেবিট হয়, আর সম্পদ যখন হ্রাস পাবে বা কমে যাবে তখন ক্রেডিট হবে। অন্যদিকে দায় যখন হ্রাস পাবে বা কমে যাবে তখন ডেবিট হবে, দায় যখন বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে তখন ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব অনুরূপ দায়ের মতোই, মালিকানা সত্ত্ব যখন হ্রাস পাবে তখন ডেবিট হবে, মালিকানা সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখন ক্রেডিট হবে। আর আয়ও একই রকম, দায় বা মালিকানা সত্ত্বের অনুরূপ, আয় হ্রাস পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। অন্যদিকে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। এই 5টা হিসাবের মধ্যে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি, তা হলো সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। অন্যদিকে দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই 3টা হ্রাস পেলে ডেবিট হয়, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন আমরা আসি এই
হিসাবের শ্রেণী এবং হিসাব কি, ছক, এগুলো দেখার পর আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাব। এখানে একটা সৃজনশীল প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করো। আমি এদিকে ফোকাস করার জন্য, প্রশ্নের দিকে ফোকাস করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। জনাব শাহিনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে 2018 সালের জানুয়ারি মাসে কতিপয় লেনদেন হয়েছিল। কী কী হয়েছিল? 1 নম্বরে দেখা যাচ্ছে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা, জামাল সাহেবের নিকট বিক্রয় 18,000 টাকা, ব্যাংকে জমাদান 5,000 টাকা, কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। প্রশ্ন, জনাব শাহিনের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা হিসাবের আগের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে আমরা মোট ব্যয় হিসাবগুলো কী কী, ব্যয়ের মধ্যে কী কী জিনিসগুলো আসে, দফাগুলো আসে, লেনদেনগুলো আসে, সেই সম্পর্কে আমাদের একটু ধারণা রয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি মোট ব্যয়ের মধ্যে যেই লেনদেনগুলোতে খরচ হয়েছে, অর্থাৎ যেসব লেনদেনগুলো মুনাফা জাতীয় ব্যয়, এই ধরনেরগুলোকে আমরা এখানে ব্যয় হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত করব। দেখা যাচ্ছে এখানে বাকিতে পণ্য ক্রয় সাধারণত আমরা ব্যয় হিসেবে চিহ্নিত করে থাকি। তারপরে এখানে আরেকটা দেখা যাচ্ছে কর্মচারীকে বেতন প্রদান, বেতনও আমরা ব্যয় হিসেবে চিহ্নিত করে থাকি। তাহলে দেখা যাচ্ছে এই যে প্রথম প্রশ্নে বলা হয়েছে জনাব শাহিনের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, সেখানে এই দুটি লেনদেন এই মোট ব্যয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আসবে। তাহলে আমরা চলো এখন আমরা সমাধানে যাই। প্রথমেই আমাদেরকে একটা ছক করতে হবে। জনাব শাহিনের ব্যয়ের পরিমাণ নির্ণয় বলে একটা হেডিং দিব, তারপরে একটা ছক করব যেখানে ক্রমিক নং, বিবরণ, টাকা, টাকা, এই এই 4টা কলামের একটা ছক করব। ছক করে সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে দেওয়া আছে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। এই পণ্য ক্রয় 10,000 টাকা আসলো। এরপরে হচ্ছে বেতন প্রদান, আমরা বেতন প্রদান 3,000 টাকা লিখলাম, দুটা যোগ করলে হয় 13,000 টাকা। এটাকে ডাবল ক্লোজ করে দিতে হবে, এটাকে আমরা নাম দেব কি, মোট ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি না বুঝে থাকো তাহলে তোমরা আবার পরবর্তী আমাকে সামাজিক যোগাযোগের মাধ্যম হোক অথবা মোবাইলের মাধ্যমে হোক, অথবা তোমরা যদি ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে আমার যদি না বুঝে থাকো সেটা আমি সমাধান করার চেষ্টা করব। এরপরে আসি আমরা খতে বলছে প্রতিটি লেনদেনের সহিত সংশ্লিষ্ট হিসাবের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করো। আমাদের এই প্রশ্নের ফোকাসটা, মেইন জিনিসটা বলা হয়েছে ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা, ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা। এখন আমরা ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করার জন্য কি করব, একটা ছক করব, সেটার নাম কি, ক্রমিক নং সংশ্লিষ্ট হিসাব বা হিসাবের নাম ডেবিট ক্রেডিট। যেহেতু আমাদেরকে এখানে ডেবিট এবং ও ক্রেডিট পক্ষ শনাক্ত করতে বলা হয়েছে, তাহলে আমরা 1 নম্বর লেনদেনে দেখা যাচ্ছে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে সেখানে আমরা কি করতে পারি, এই লেনদেন থেকে তোমরা জানো প্রতিটা লেনদেনে 2টি পক্ষ হয়। তাহলে এই 2টি পক্ষ দেখা যাচ্ছে একটা ক্রয় হিসাব আর একটা প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব বলেও আমরা অভিহিত করে থাকি। তাহলে এখানে ক্রয় হিসাব ডেবিট হবে, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। এরপরে আসি 2 নম্বরে জামাল সাহেবের নিকট বিক্রয় 18,000 টাকা। জামালকে যদি বিক্রয় করে থাকি, আমরা যদি বিক্রয় করে থাকি, বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হয়। হ্যাঁ, অন্যদিকে জামাল সাহেবকে আমরা যখন বিক্রয় করছি নিশ্চয়ই এটা বাকিতে আমরা বিক্রয় করেছি। বাকিতে বিক্রয় হলে সেটাকে আমরা দেনাদার বা প্রাপ্য হিসাব নামে অভিহিত করে থাকি। তাহলে দেনাদার অবলিকে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে যেহেতু জামাল নামটা চিহ্নিত করে দেওয়া আছে, তাই জামালটাকে অভিহিত করলাম ব্র্যাকেটের মাধ্যমে। দেনাদার জামাল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নেক্সটে আসি 3 নম্বর লেনদেনে দেখা যাচ্ছে ব্যাংকে জমাদান 5,000 টাকা। ব্যাংকে যদি 5,000 টাকা জমা দেওয়া হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। এরপরে আসি আমরা 4 নম্বর লেনদেনে কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। কর্মচারীকে 3,000 টাকা বেতন দেওয়াতে বেতন হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। নিশ্চয়ই বেতনটা নগদে দেওয়া হয়েছে। এরপরে আসি আমরা
গতে দেখা যাচ্ছে লেনদেন সংশ্লিষ্ট হিসাবসমূহ কোন শ্রেণীর হিসাবের অন্তর্ভুক্ত তা দেখাও। আমাদের এই প্রশ্নের মধ্যে যেটা ফোকাস করা হয়েছে সেটা হলো হিসাবসমূহের কোন শ্রেণীর হিসাবের অন্তর্ভুক্ত, অর্থাৎ হিসাবের শ্রেণী কোন হিসাবের শ্রেণীভুক্ত হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদেরকে কি করতে হবে? ক্রমিক নং, হিসাবের নাম, হিসাবের শ্রেণী। তোমরা কেউ যদি সেখানে টাকার কলামটাও আনো অসুবিধা নাই, টাকার কলামটাও দেওয়া যাবে, তবে আমাদের যেটা ফোকাস করা হয়েছে হিসাবের শ্রেণী, সেই হিসাবের শ্রেণীটাই আমি এখানে দেখালাম। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে কি প্রথম লেনদেনে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে বাকিতে পণ্য ক্রয় 10,000 টাকা, সেহেতু দাঁড়ে হয়েছে তাহলে ক্রয় হিসাব এটা ব্যয় হিসাব হবে, প্রদেয় হিসাব সেটা দায় হিসাব হবে। কেন? ক্রয় হিসাবকে আমরা ব্যয় হিসাব, যেহেতু ক্রয় করলে খরচ হয়, পণ্যের জন্য যদি কোনো পণ্য বা সেবা ক্রয় করা হয় তাহলে সেটা খরচ হয় বা ব্যয় হয়, সেহেতু এটা ব্যয় হিসাবের শ্রেণীতে পড়েছে। অন্যদিকে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব সেটা দায়। এরপরে নেক্সট প্রশ্নটা লেনদেনটা হচ্ছে জামাল সাহেবের নিকট বিক্রয় 18,000 টাকা। নিশ্চয় জামাল সাহেবের নিকট ধারে বিক্রি করা হয়েছে, যেহেতু এখানে নগদ কথাটি উল্লেখ নেই, সেহেতু এখানে দেনাদার জামাল হিসাব আমরা খতেও ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করাতে সেখানেও লিখেছিলাম দেনাদার জামাল হিসাব, এটা হবে সম্পদ। কেননা দেনাদার এটা সম্পদ হিসাব। এরপরে বিক্রয় হিসাব রেভিনিউ বা আয় হিসাবে হবে। অন্যদিকে 3 নম্বর লেনদেন হচ্ছে ব্যাংকে জমাদান 5,000 টাকা। ব্যাংকে জমাদান 5,000 টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে ব্যাংক হিসাব বাড়বে, যেহেতু নগদ থেকে চলে গেছে নগদ হিসাব কমবে, তাই ব্যাংক হিসাব এটা সম্পদ, নগদান হিসাব এটাও সম্পদ। তাহলে এখানে একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ কমছে, কিন্তু দুইটাই কিন্তু সম্পদ হিসাব। অন্যদিকে 4 নম্বরে কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। বেতন এটা আমরা জানি, তোমরা জানো, এটা আমরা এর আগে খরচ হিসাব বা আমরা ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে থাকি, তাই বেতন হিসাব এটা ব্যয় হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেহেতু বেতনটা নগদে প্রদান করা হয়েছে তাহলে নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে এর আগে, তাহলে নগদান হিসাব সেটাও সম্পদ হিসাব। নগদান হিসাব সম্পদ কেন? আমরা আগে জানি, আগের একটা অধ্যায়ে আমরা পড়েছিলাম, সেখানে ব্যাংক জমা, নগদ, দেনাদার, আসবাবপত্র এই জাতীয় যে সমস্ত লেনদেনগুলো রয়েছে, হিসাবগুলো রয়েছে, সব হিসাবগুলো সম্পদ হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খাতা কলম নিয়ে এই আজকের এই লেসনটি তোমরা লিখে নিয়েছো, এবং যারা বুঝনি বা বুঝেছ ভালো, যারা বুঝনি এই সমাধানটি যাদের এখনও বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আশা করি তোমরা আমার পরবর্তী ক্লাসে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল কিংবা ব্যক্তিগতভাবে দেখা করে সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমি যথাসম্ভব চেষ্টা করব, আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো এবং ঘন ঘন হাত ধুবে নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।